রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96 একই কাজ করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো। এটা শুরু, এর ভিতর দিয়ে ইনশাআল্লাহ যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য হবে না, এটা হবে 18 কোটি মানুষের জন্য। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ এবং জামাতে আমির কঠিন যুদ্ধের ঘোষণা দিয়েছে বিএনপির বিরুদ্ধে। তারেক রহমান সংসদে পদত্যাগ করতে বাধ্য হন। সারা দেশবাসী অবাক হয়ে তারেক রহমানের সিদ্ধান্ত দেখে। তারেক জিয়া কতদূর কি পারেন, ঘটনা সব ফাঁস হয়ে গেছে। তারেক জিয়ার দৌড় কতদূর, যে বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়ার দৌড় কতদূর এই জাতি বুঝে গেছে। কার্যত হাটে হাড়ি ভেঙে গিয়েছে, ফাঁস হয়ে গেছে। তারেক জিয়া পারে না, এটা হচ্ছে সত্য কথা। হঠাৎ তারেক রহমান কি যেন হয়েছে, চারদিকে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কি হয়েছে? 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 41,407 কোটি টাকা, সেখানে সংশোধিত বাজেট হয়েছিল 29,782 কোটি টাকা, অর্থাৎ 11,000 কোটি টাকা কিন্তু অব্যবহৃত থেকে গেছে। আবার অপারেশনাল যে বাজেট ছিল সেটা ছিল 19,973 কোটি টাকা। খয়রাত করার জন্য যারা এর মধ্যে বাংলা থাল সংগ্রহ করে না, তারা দ্রুত সংগ্রহ করে রাখে, আগামীতে কিন্তু থালও পাবেন না। গরম থেকে বাঁচার জন্য হাত পাখা, মোমবাতি, নেম, কুপো, হেজাক লাই যারা সংগ্রহ করে রাখেন। তাহলে বুঝতে হবে যে খুশির সংবাদ নৈতিক পরাজয় হয়ে গেছে, এখন বাকি আছে ফিজিক্যালি বা মাঠ পর্যায়ে পরাজয়ের বিষয়টা। তো এই যখন অবস্থা যেভাবে খেপছে, জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেখানে ঝাঁপাই পড়ছিল, তো এরপর একটা ভয়ে ঢুকেছে তারেক রহমান সরকারের ভিতর। একদিকে হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে জামাতে আমির, দুইজন দুই দিক থেকে চাপ দেয় তারেক রহমানের উপর। অন্যদিকে আজকে সংসদের মধ্যে অসংখ্য ঘটনা ঘটে। সংসদের প্রত্যেকটা এমপিরা সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে। শেষমেশ তারেক রহমান কঠিন একটি সিদ্ধান্ত নেন সংসদ ভবনে, এবং সংসদ ভবনের এই ঘটনাগুলো দেখে সংসদের স্পিকার তিনিও অনেক কথা বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সারা দেশের অবস্থা এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের মাধ্যমে অনেক রহস্য যে উঠে আসে, সেই সম্পূর্ণ বক্তব্য দেখাবো এবং সংসদের ভিতরের ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো। 24 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই প্রস্তাবটা আমরা হাসিনা ফর এক্সাম্পল দিয়েছে। আজকে এই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি দেখায়, তাদের মধ্যে কোন ব্যক্তি আছে এই ফর্মুলার বিরোধিতা তখন করতো? কে ছিল? এমন কোন একজন ব্যক্তি ছিল যে এটার বিরোধিতা করতো? মানে প্রাইম মিনিস্টার বিরোধিতা করতো তখন? আমাদের সালাউদ্দিন সাহেবকে তখন বিরোধিতা করতো? বা হচ্ছে কে বিরোধিতা করতো তখন? মানে একজনকে খুঁজে পাওয়া যেত যে হাসিনাকে বলতো যে না আমরা এটাকে মানি না, একজনকে খুঁজে পাওয়া যেত তখন? মানে আমরা যদি ওই সিচুয়েশনে যাই, তাহলে 2024 সালের এপ্রিল মাসের 5 তারিখ এই সংসদের এমন একজনকে খুঁজে পাওয়া যাইতো যে তখন বলতো যে না আমরা এই হিউম্যান রাইটস কমিশন চাই না, আমরা একটা হিউম্যান রাইটস কমিশন চাই, এটা মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ তৎকালীন সময় আসাদুজ্জামান খান কামালের অধীনে থাকবে। তখন কি কোনো এই যে বিএনপির কোন এমপি কথা বলতো? বলতো না। তখন কি দুদকের বলতো যে না দুদককে যদি আমরা প্যারালাল একটা সরকার বানাই ফেলি তাইলে কেমনে হবে, দুদককে অবশ্যই একটা মিনিস্ট্রির আন্ডারে রাখা লাগবে? তখন কি এই কথা কেউ বলতো? তখন কেউ বলতো না। তার মানে সিজন এবং হচ্ছে কি চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের হচ্ছে আমাদের মেন্টালিটিও চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবার হচ্ছে বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। এই যে একটা গণবিদ্বেষী, গণবিরোধী যে একটা অবস্থান নেওয়া, এই মানে যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান দিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি না। আমরা একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় এটা কথা বলে আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছি বিড়ালকে। আপনি এখানে দেখেন প্যাচটা কোথায়। আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের এটা জুলাই ফাইটার্সদের একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে না, এটা বিল আছে, ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হবে, কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই
লটা সেইটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয় তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার হচ্ছে তদন্ত করার দায়িত্বটা পাবে। আপনি দেখেন এই যে বিচার বিভাগ, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যাল ভাষায় কথা বলবো, আমি হচ্ছে তাত্ত্বিক জায়গা থেকে আমি এখানে টিচ করতে আসি নাই। ধরেন একদম সিম্পল বিষয়, একটা জাজ পোস্টিং প্রমোশন আপনি দিয়ে রাখলেন না মন্ত্রণালয়ের অধীনে, একজন রাজনীতিবিদদের অধীনে। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে বান্দরবান পাঠাই দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে খাগড়াছড়ি পাঠাই দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে পটুয়াখালী, বিভিন্ন জায়গায়। এই যে স্থানান্তরের এই দায়িত্বটা যখন একজন রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের হচ্ছে মেকানিজম তৈরি করা হয়েছে। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন, বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। কেয়ারটেকার সহজে আসে নাই। ওই রকমই আমাদের আনা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার, দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করব, এবং দাবি আদায় হয়েছে। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। না, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। এবং গত পরশুদিন জনগণকে সাথে নিয়ে প্রথম কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এটা শুরু। এর ভিতর দিয়ে ইনশাআল্লাহ যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য হবে না, এটা হবে 18 কোটি মানুষের জন্য। অন্ধকার সাদা চড়িটি বারবার হারায় না। আমরা একবার হারিয়েছি, এই ছড়িকে এখন দাঁতে কামড় দিয়ে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দুঃখ প্রকাশ করছি। পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা করেছিলাম, আসতে পারলাম না। কেন জানেন? বাংলাদেশ তেলের উপরে বাসছে, এই জন্য আমি আসতে পারিনি। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলেন, এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের বুকনাদ্দা নিয়ে কথা তুলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয় না। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকের সূর্য কি উঠবে না? অবশ্যই। আজকের সূর্য যেমন উঠেছে, কিয়ামত যদি না হয়, আগামীকালও ইনশাল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচা চোখ বন্ধ থাকার উপর সূর্যের উঠা না উঠা নির্ভর করবে না ইনশাল্লাহ। পাম্পে, এক একটা পাম্পে লাইনের হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন, এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি ছাড়া আবার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে, আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরাই উঠো না কেন? জনগণকে কেন ভোগান্তি করছো? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার উপক্রম। 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটাই দিলাম, একদিকে তেল পাই না, আরেকদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু কি গাড়ির তেল? কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে। তারেক জিয়া কতদূর কি পারেন, ঘটনা সব ফাঁস হয়ে গেছে। তারেক জিয়ার দৌড় কতদূর, যে বলে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়ার দৌড় কতদূর এই জাতি বুঝে গেছে। কার্যত হাটে হাড়ি ভেঙে গিয়েছে, ফাঁস হয়ে গেছে। তারেক জিয়া পারে না।
এটা হচ্ছে সত্য কথা। হঠাৎ তারেক রহমান কি যেন হয়েছে, চারদিকে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কি হয়েছে? ব্যাচেলর পয়েন্ট নাটকের logeacid.com এর এমডি বাচ্চু স্যার পারে না। যারা নাটক দেখেন তারা বুঝেন যে পারে না। তা কি পারে না? এরকম অবস্থা যে তারেক রহমান এখন আর পারে না, যদিও দুইজনের বিষয় দুইটা। তারেক জিয়া এখন আর পারে না, সংসদে কথা বলতে পারে না। অনেকে বলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বাক প্রতিবন্ধী না বুদ্ধি প্রতিবন্ধী, কি পারে না কেন, কথা বলতে পারে না কেন? প্রধানমন্ত্রী বসে আছেন, তখন অতীতের সমস্ত রীতি নীতি সংসদীয় প্র্যাকটিস লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর পক্ষে আরেকজন কথা বলছেন, আর প্রধানমন্ত্রী বসে বসে টেবিল চাপড়াচ্ছেন। এটা কোন প্রধানমন্ত্রী? এটা কেন পাচ্ছেন না? এই অযোগ্য প্রধানমন্ত্রী দিয়ে আমরা কি করব? দেখেন, জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব অনুযায়ী জুলাই সনদ বা এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর আগেও একদিন হয়েছে, 5 তারিখও হয়েছে। সে আলোচনায় এর আগের বারও প্রধানমন্ত্রী তারেক রহমান একটা শব্দ উচ্চারণ করেননি, অথচ তিনি সংসদে ছিলেন। এবারও তারেক রহমান একটা শব্দ উচ্চারণ করেননি, তিনি সংসদে ছিলেন। অথচ প্র্যাকটিস হচ্ছে বিরোধী দলীয় নেতা কথা বলার পর প্রধানমন্ত্রী কথা বলেন, অন্য কোনো এমপি বা মন্ত্রী কথা বলেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিরোধী দলীয় নেতা কথা বলার পর সালাউদ্দিন আহমেদ কথা বলছেন, অন্য মন্ত্রী কথা বলছেন, কখনো আইনমন্ত্রী বলছেন, আর প্রধানমন্ত্রী চুপচাপ। তা যখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা বিষয়টা উত্থাপন করেন মাননীয় স্পিকারের কাছে, যে মাননীয় স্পিকার এটা কি, মাওলানা রফিকুল ইসলাম খান এটা উত্থাপন করেছেন, তখন সালাউদ্দিন আহমেদ নিজে বলেছেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে বলছি। স্পিকার আবার বলেন যে উনি প্রধানমন্ত্রীর পক্ষে বলছেন। কেন? প্রধানমন্ত্রীর কি জবান লেগে গেছে, মুখে ঠাডা পড়ছে? তার পক্ষে বলতে হবে কেন? তার অসুস্থতাটা কি, সমস্যাটা কি? কোনো সমস্যা না, তিনি সুস্থ সবল, জিন্সের প্যান্ট পরে ঘুরে সিনেমা দেখতেও যান। তাও আবার বাংলা সিনেমা যে না, একদম সায়েন্স ফিকশন বলিউড সিনেমা, এবং তার মধ্যে অ্যাকশন রোমান্স সেটাও আছে। যে সিনেমাটা তারেক রহমান দেখতে গিয়েছেন আমি জানি সেই সিনেমার কাহিনী। অতএব দর্শক, একদম সুস্থ সবল, যে জিন্সের প্যান্ট পরেন এবং যে কেটস পরেন তাতে দেখে মনে হয় 40 বছর অথবা লেস দেন 40, যদিও 60+ বয়স। তো এরকম একজন শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি পারেন না, অসুস্থ, এটা তো হওয়ার কথা না। আর অসুস্থ হলে তিনি পার্লামেন্টে গেছেন কেন? আর এই প্রধানমন্ত্রীর জাতির প্রতি দায়বদ্ধতা রয়েছে, তিনি কেন পার্লামেন্টে কথা বলবেন না? এর আগের বারও মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে জুলাই সনদ নিয়ে একটা শব্দ বলেননি, এবারও বলেন নাই। তো দর্শক, এই যে দেখেন, বিরোধী দলের নেতা বক্তব্য রাখার পর সংসদ নেতা বক্তব্য রাখে সাধারণত, কিন্তু এবারেই দেখেছি একটি ব্যতিক্রম। বিরোধী দলীয় নেতা বক্তব্য রাখার পরও দেখা যায় যে বিভিন্ন মন্ত্রী বক্তব্য রাখছেন। এটা কি আবার নতুন সংস্কৃতি চালু হলো কিনা আমি সেটাই একটু জানতে চাই। মাওলানা রফিকুল ইসলাম খান, বিরোধী দলের হুইপ, তিনি এই প্রশ্ন তুলেছেন। তখন হাফিজউদ্দিন আহমেদ, মাননীয় স্পিকার, তিনি বলছেন, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এখানে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছেন। আমি সংসদের নজরে আনার জন্য এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনার জন্য উপস্থাপন করছি। আপনারা সকলে জেনে থাকবেন যে বাংলাদেশে হঠাৎই হামের প্রাদুর্ভাব হচ্ছে, আমাদের অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন, এবং এখনো পর্যন্ত গত 3 সপ্তাহে হামে সাসপেক্টেড মৃত্যুর সংখ্যা 115+, এবং কনফার্মড মৃত্যু প্রায় 20 জনের মতো গত 3 সপ্তাহেই। এভাবে সারা দেশে হাজার হাজার শিশুরা তারা হামে আক্রান্ত হচ্ছেন। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গত 8 বছর যাবত হামের টিকা দেওয়া হয় নাই। এই তথ্যটা আসলে সঠিক তথ্য কিনা সেটা নিয়েও যারা হামের টিকা প্রদান করে থাকেন, মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বা এক ধরনের ভিন্নমত আমরা খেয়াল করেছি। সেক্ষেত্রে যদি হামের টিকা না দেওয়া হয়ে থাকে 2024 বা তার পরবর্তী সময়গুলোতে, সেক্ষেত্রে কেন দ্রুত গতিতে যারা 0 ডোজের শিশুরা ছিলেন তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা হলো না, বা তার জন্য একটা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলো না, সেটা আমাদেরকে অবাক করে মাননীয় স্পিকার। সবকিছু মিলিয়ে আমরা প্রথমত আগেই একটা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, এবং পরবর্তীতে আমাদের শিশুরা যখন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে এসেছেন, আমরা জানি যে হামের চিকিৎসার জন্য আইসোলেশনের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হসপিটালগুলোতে আইসোলেশন ফ্যাসিলিটিস একেবারেই নাই, উপজেলা পর্যায়ে নাই, জেলা পর্যায়ে নাই, এমনকি যেগুলো আরো বড় বড় হসপিটাল আছে সেই জায়গাগুলোতেও নাই। বিশেষত রাজশাহী অঞ্চলের কথাটা এখন বেশি নজরে আসছে, এবং যে আইসিইউ এনআইসিইউ গুলো প্রয়োজন হয় সেই পর্যাপ্ত আইসিইউ এনআইসিইউ এরও ব্যবস্থা নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখা গেছে যে আমাদের দেশে হামের টিকা দেওয়া হয় 9 মাস বয়স থেকে, কিন্তু এখন হামের যারা আক্রান্ত শিশুরা আছেন তারা আসলে 6 মাস বয়স বা তারও কম বয়স থেকে তারা হামে এটা আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে আমাদের যারা সরকারের চাকরিতে যারা রোগতত্ত্ব বিশারদ যারা আছেন
তারা কেন এই বিষয়টা আগে দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে ঘিরে হাসনাত আব্দুল্লাহ যে অনেক কথা বলে, অন্যদিকে জামাতে আমিরও অনেক কথা বলেন সংবাদ সম্মেলনে বা একটা জনসভার মধ্যে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।